আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বেসিক্যালি প্রক্যুরমেন্ট সেক্টর ব্যাপারটা নিয়ে। তো আমরা যারা প্রক্যুরমেন্ট সেগমেন্টে কাজ করছি তাদের এই ভিডিওটা তাদের জন্য খুব পজিটিভ একটা ফিডব্যাক তৈরি করবে। তো আমরা আসলে বই খাতায় প্রক্যুরমেন্ট ব্যাপারটা অনেকভাবেই বুঝি, বাট আমি আসলে একটা কর্পোরেট সেক্টরে, কর্পোরেট কালচারে এই প্রক্যুরমেন্ট, লোকাল প্রক্যুরমেন্ট এবং এলসি ব্যাপারটা কীভাবে ক্রিয়েট হয়ে থাকে আমি একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করব থিওরিটিক্যালি ওয়েতে। তো আমি যদি প্রথমে প্রক্যুরমেন্ট ব্যাপারটা নিয়ে কথা বলি, প্রক্যুরমেন্ট ব্যাপারটা বলতে একটা কেনার একটা প্রসেসকে বোঝায়। আমরা একটা গুডস এবং সার্ভিস কিনি ইন এক্সচেঞ্জ অফ মানি। এরপর আমরা একটা কম্পিটিশন ক্রিয়েট করি ভেন্ডর সিলেকশনের জন্য, যে আমাদের বেস্ট প্রাইস, বেস্ট কোয়ালিটি, কোয়ান্টিটি মেনটেন করে প্রোডাক্টটা দিবে, তাকে আমরা সিলেক্ট করি এবং প্রোডাক্টটা আমরা কিনি আমাদের অর্গানাইজেশনের ইউজের পারপাসে। এই প্রসেসটাই হলো বেসিক্যালি প্রক্যুরমেন্ট। তো এই প্রক্যুরমেন্টের পারচেস ব্যাপারটা, মানে কেনার ব্যাপারটা দুইভাবে হয়ে থাকে। একটা হলো লোকাল পারচেস আর একটা হলো ইম্পোর্ট পারচেস। আমি যদি প্রথমে লোকাল পারচেস বা লোকাল প্রক্যুরমেন্ট ব্যাপারটা নিয়ে কথা বলি, এটা জেনারেলি গুডস এবং সার্ভিস দেশের মধ্যেই কেনা হয়, এরকম একটা প্রসিডিউর, এবং পেমেন্টের যে সিস্টেমটা ওই দেশের কারেন্সিতেই, ওই দেশের টাকাতেই, যেমন আমাদের বাংলাদেশের টাকাতেই সম্পাদন করা হবে। তো এই প্রক্যুরমেন্টের আবার একটা অবজেক্টিভ আছে, যেটা হলো কাস্টমারের নিডকে স্যাটিসফাই করা। এই লোকাল প্রক্যুরমেন্টটা হইলে একটা প্রোডাক্টকে রাইট প্লেসে বা রাইট প্রাইসে কেনা যায়। এর ফলে লোকালি প্রক্যুরমেন্ট করার ফলে খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা কেনা যায়, যা আমাদের টাইম সেভ করে। রাইট টাইমে প্রোডাক্টটা ডেলিভারি করা যায় এবং রাইট কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টটা পাওয়া যায় খুব দ্রুত। এখন আমি বেসিক্যালি কথা বলবো কিছু স্টেপ আছে, স্টেপস ইনভলভের মাধ্যমে এই প্রক্যুরমেন্ট প্রসেসটা হয়ে থাকে। তো একটা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এবং বাইরের দেশের বিভিন্ন কোম্পানি যারা লোকালি প্রক্যুরমেন্ট করে, এই স্টেপের মাধ্যমে তারা প্রক্যুরমেন্ট করে থাকে। তো আমি যদি এখন বলি রেকগনাইজেশন নিড, প্রথমে আমার যেই গুডস বা লাগবে ও বা কী টাইপের লাগতেছে, কী ধরনের প্রোডাক্ট লাগতেছে, এটা রেকগনাইজেশনটা দরকার। এরপর একটা পারচেস রিকুইজিশন লাগবে, এবং যে পারচেস রিকুইজিশনটা লাগতেছে বা বানালাম, এটার একটা অ্যাপ্রুভাল লাগবে ম্যানেজমেন্ট টিম থেকে। ম্যানেজমেন্ট টিম অ্যাপ্রুভ করলে হেড অফ প্রক্যুরমেন্ট এটা রিকোয়েস্ট ফর কোটেশন তৈরি করবে। এরপর প্রিপেয়ার একটা স্টেটমেন্ট, কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করবে, এটাকে সিএসও বলা হয়। কম্পারেটিভ স্টেটমেন্ট ব্যাপারটা হলো বিভিন্ন কোম্পানি থেকে কোটেশন কালেক্ট করে তাদের প্রাইস, তাদের কোয়ালিটি, কোয়ান্টিটি চেক করে তারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইজিং যেটা পাবে সেটা তারা সিলেক্ট করবে, এবং এইভাবে তারা ভেন্ডর সিলেক্ট করবে। ভেন্ডর সিলেক্ট করার পরে তারা একটা ইস্যু পারচেস অর্ডার করবে। এরপর ম্যাটেরিয়ালটা রিসিভ করবে। ইস্যু পারচেস করার পরে যাদের কাছ থেকে পারচেস অর্ডারটা দিল, তারা ম্যাটেরিয়ালসটা হেড অফিসে অথবা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিবে। ফ্যাক্টরিতে অথবা হেড অফিসে আসার পরে এটার কোয়ালিটি চেক করা হবে বাই দ্য ইনভেন্টরি পিপল, বা হেড অফিসে বা ফ্যাক্টরিতে যে ইনভেন্টরি পিপল আছে তারা এটা টেস্ট করবে যে এই প্রোডাক্টটা আমি যে কাজে ইউজ করব এর জন্য ঠিক আছে কি না। এজন্য তারা একটা এমআরআর রিপোর্ট দিবে, ম্যাটেরিয়াল রিপোর্ট, এরকম একটা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে যদি প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু ঠিক থাকে, এর ওপর ডিপেন্ড করে একটা ডকুমেন্টেশন রেডি করে তারা পারচেস ডিপার্টমেন্টকে দিবে, যে পারচেস ডিপার্টমেন্ট বুঝতে পারলো যে হ্যাঁ, প্রোডাক্ট যেটা কিনছি এটা ফ্যাক্টরির জন্য ঠিক আছে। তো তখন এই পারচেস ডিপার্টমেন্ট একটা বিল স্টেটমেন্ট রেডি করে অ্যাকাউন্টসকে দিবে। অ্যাকাউন্টস সেটা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একটা নির্দিষ্ট ওয়ার্কিং ডের প্রসিডিউরের মাধ্যমে ক্রেডিট আকারে এই বিলটা যে ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্টটা কেনা হয়েছে বা যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা কেনা হয়েছে তাকে দিয়ে দিবে। অথবা যদি লোকালি প্রোডাক্টটা কেনা হয়, অনেক সময় কম প্রাইজের জন্য ক্যাশে টাকাটা দেওয়া হয়। সেক্ষেত্রে আইওইউ তৈরি করে যখনই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে অথবা হেড অফিসে চলে আসে, সাথে সাথে প্রোডাক্টের পেমেন্টটা ওই চালানের মাধ্যমে, যে এই টাইমে চালান আসলো বা ডেলিভারি টাইম আসলো, ঠিক ওই টাইমে প্রোডাক্টটা হালকা চেক করে টাকাটা ভেন্ডরকে বা সাপ্লায়ারকে দেওয়া হয়। এভাবেই লোকালি পারচেস প্রসেসটা বা প্রক্যুরমেন্ট প্রসেসটা হয়ে থাকে। এখন আমি কথা বলবো প্রক্যুরমেন্ট ভার্সেস সোর্সিং ব্যাপারটা নিয়ে।
প্রক্রুরমেন্ট ব্যাপারটা বলতে আমরা একটা প্রসেসকে বোঝাই যে আমাদের একটা ম্যাটেরিয়ালস লাগবে, এই ম্যাটেরিয়ালসটা কেনার মানে রিকুইজিশন থেকে শুরু করে কেনা পর্যন্ত যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোকেই প্রক্রুরমেন্ট বলে। আর সোর্সিং ব্যাপারটা বলতে আমরা মানে খোঁজা ব্যাপারটা বোঝাই, ফাইন্ডিং ব্যাপারটা বোঝাই যে আমাদের যে ম্যাটেরিয়ালটা লাগবে এটা আমরা কীভাবে খুঁজবো, কার কাছে বেস্ট প্রাইজিং পাবো, কার কাছে বেস্ট কোয়ান্টিটি বা কোয়ালিটি মেনটেন করে ঠিক টাইমে দিতে পারবে কিনা, এই ব্যাপারগুলা সোর্সিংয়ের মধ্যে পড়ে। এরপর আমি কথা বলবো কিছু কম্পাইলেন্স ইস্যু নিয়ে যা লোকাল প্রক্রিউরমেন্টে হয়ে থাকে। তো যখন একটা অর্গানাইজেশনে লোকাল প্রক্রিউরমেন্ট করে তখন ভেন্ডর সিলেকশনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট চেক করে। এর মধ্যে আছে ট্রেড লাইসেন্স, এর মধ্যে আছে বিন অথবা ভ্যাট সার্টিফিকেট। বিন বলতে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, এরপর টিন সার্টিফিকেট যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এরপর ব্যাংক ডিটেলস দেখে, এরপর রেফারেন্স লেটার দেখে। এইগুলো চেকের মাধ্যমে একটা প্রক্রিউরমেন্ট ডিপার্টমেন্ট বুঝতে পারে যে ভেন্ডরের সাথে তারা কথা বলতেছে বা নেগোসিয়েশন করতেছে সে অথেন্টিক। তার অথেন্টিসিটি চেক করার জন্য এই সকল ডকুমেন্ট তারা চেক করে থাকে। এরপর আমি কথা বলবো ইম্পোর্টার সেগমেন্ট ব্যাপারটা নিয়ে। যখন একটা পার্সন অথবা যখন একটা অর্গানাইজেশন অন্য একটা দেশ থেকে কোনো গুডস এবং সার্ভিস নিয়ে আসে নিজের দেশে সেল করার জন্য, এই প্রসেসটাই হলো ইম্পোর্টারের কাজ বা ইম্পোর্টের কাজ। তো বাংলাদেশের ল অনুযায়ী এই ইম্পোর্টারটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট আর একটা হলো কমার্শিয়াল ইম্পোর্ট। তা একটা ইম্পোর্টারের বিভিন্ন ডকুমেন্ট থাকতে হয়, যেমন একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, একটা বিন সার্টিফিকেট অথবা ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে, টিন সার্টিফিকেট থাকতে হবে, আইআরসি সার্টিফিকেট থাকতে হবে, যেটাকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে। তো এই সকল ডকুমেন্টেশন বা সার্টিফিকেশনের মাধ্যমে একটা ইম্পোর্টারের অথেন্টিসিটি চেক করা যায়। এরপর আমি কথা বলবো এক্সপোর্টার ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারটা বলতে একটা পার্সন অথবা একটা কোম্পানি যখন তার নিজস্ব প্রোডাক্ট অন্য একটা দেশে পাঠায় সেল করার জন্য, তো এই সেগমেন্টে ব্যাংকের ইনভলভ থাকে, ইন্স্যুরেন্স কোম্পানির ইনভলভ থাকে এবং ট্রান্সপোর্টের ইনভলভ থাকে, যার মাধ্যমে প্রোডাক্টগুলা ক্যারি করা হয়। এরপর আমি কথা বলবো পেমেন্ট মোড ইন ইম্পোর্ট প্রসেসটা নিয়ে। এখানে বিভিন্ন প্রসেসে পেমেন্টটা দেওয়া হয়ে থাকে, যেমন ওপেন অ্যাকাউন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্ট এবং ডকুমেন্টারি কালেকশন। এরপর আছে এলসি, যেটা লেটার অফ ক্রেডিট নামে পরিচিত। আমি যদি প্রথমে ওপেন অ্যাকাউন্ট বলে কথা বলি, এখানে বায়ার যখন গুডস বা প্রোডাক্ট রিসিভ করবে তখন বায়ার পেমেন্ট করবে। তো এই প্রসেসে বায়ার সেলারকে ডমিনেট করে। এরপর আছে অ্যাডভান্স পেমেন্ট। এই ক্ষেত্রে বায়ারকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সেলারকে, এরপর পেমেন্ট সেলার পাঠাই দিবে। তো এই ক্ষেত্রে সেলার ডমিনেট করে বায়ারকে। এরপরে আছে ডকুমেন্টারি কালেকশন। এই প্রসেসে সেলার তার নিজের ব্যাংকের ওপর ডিপেন্ড করে, নিজের ব্যাংকে ডকুমেন্টেশন ঠিকভাবে জমা দিলেই টাকা পয়সা ঠিক মতো টাইমে পেয়ে যাবে। তো এই প্রসেসটা, ডকুমেন্টারি কালেকশন প্রসেসটা আবার দুই ধরনের হয়ে থাকে, ডিএ, ডিপি। ডিএ বলতে আমরা বুঝি ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স। ডিএ পেমেন্টের ক্ষেত্রে ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স, এই ক্ষেত্রে ইম্পোর্টার পেমেন্ট ছাড়াই শিপিং এজেন্টকে প্রপারলি কাগজ দেখায় পণ্য হাতে নিতে পারে, মানে প্রোডাক্টটা নিয়ে নিতে পারে এবং নির্দিষ্ট ডেটের পর পেমেন্ট করতে হয় তাকে। এক্ষেত্রে বিক্রেতা মানে বায়ার, যে সেলার, সে কিছুটা ঝুঁকির মধ্যে থাকে, কারণ তাকে পেমেন্ট করা এখনও হয় নাই। আর এই ডিএ প্রসেসটা কিছুটা লেট পেমেন্ট হয়ে থাকে, মানে লেট পেমেন্ট হিসাবে পরিচিত। এরপর আছে হলো ডিপি, যেটা ডকুমেন্ট এগেনস্ট পেমেন্ট। ডকুমেন্ট ইম্পোর্টার হাতে পেলেই বিল পেমেন্ট করতে হবে। এই সিস্টেমে সাধারণত ডিএর তুলনায় বেশি সুরক্ষা। পেমেন্ট না আসা পর্যন্ত বিক্রেতা পণ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে এবং আমদানিকারক পেমেন্ট দিতে বা পণ্য না নিতে চাইলেও অহেতুক খরচ হয়। সেক্ষেত্রে যখন ডকুমেন্টটা ঠিক মতো টাইমে আসবে ঠিক তখনই পেমেন্টটা করতে হবে এবং ওই প্রসেসেই তাদের প্রোডাক্টটা নিতে পারবে। এরপর আমি কথা বলবো লেটার অফ ক্রেডিট ব্যাপারটা নিয়ে, যেটা এলসি নামে পরিচিত। এটা কমার্শিয়ালি হয়ে থাকে, তো এটা লোকালও হয়ে থাকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে। তো একটা রপ্তানিকারকের অর্থ না পাওয়ার ঝুঁকি কমানোর জন্যই বেসিক্যালি এই এলসি সিস্টেমটা ডিজাইন করা হয় ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে।
তো এই এলসি সেগমেন্টে কিছু পার্টির ইনভলভ থাকে, যেমন অ্যাপ্লিকেন্ট যা ইম্পোর্টার নামে পরিচিত, এরপর একটা ইস্যুইং ব্যাংক থাকে, এরপর বেনিফিশিয়ারি যা এক্সপোর্টার নামে পরিচিত, এরপর একজন অ্যাডভাইজিং ব্যাংক থাকে, এরপর একটি কনফার্মিং ব্যাংক থাকে এবং নেগোশিয়েটিং ব্যাংক থাকে, এরপর একটি রিম্বার্সিং ব্যাংক থাকে। এই রিম্বার্সিং ব্যাংকটা ইম্পর্টেন্ট। এটা হলো একটা প্রতিষ্ঠান যা সাধারণত একটি ইন্টারন্যাশনাল ব্যাংক হয়ে থাকে। এটি লেটার অফ ক্রেডিটের অধীনে ইস্যুকারী ব্যাংকের পক্ষে নেগোসিয়েশন করে এবং ব্যাংকের অর্থ ঠিকভাবে পরিশোধ করে। এখন আমি কথা বলবো এই এলসি সেগমেন্টের বেসিসে একটা পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তারা বিভিন্ন সিস্টেমে পেমেন্ট করতে পারে। একটা হলো সাইট এলসি, এই সিস্টেমে পেমেন্ট করতে পারে। এরপরে আছে ডিফারেড এলসি এবং এরপর আছে ইউপাস এলসি। আমি যদি সাইট এলসির কথা বলি, যদি কাস্টমারের ডকুমেন্ট ক্লিয়ার থাকে, অ্যাজ সুন অ্যাজ সাপ্লায়ার রিসিভ করবে মানি, অ্যাজ সুন অ্যাজ ব্যাংক থেকে সাপ্লায়ার টাকাটা নিয়ে নিতে পারবে। এরপর আমি যদি বলি ডিফারেড এলসি ব্যাপারটা নিয়ে, কাস্টমারের ডকুমেন্ট ক্লিয়ার থাকলেও অ্যাজ সুন অ্যাজ পেমেন্ট পায় না, স্পেসিফিক ডেটের পর পেমেন্টটা ক্লিয়ার হয়। এটা আসলে সেক্ষেত্রে ইম্পোর্টারের সুবিধার জন্যই হয়ে থাকে। এই নির্দিষ্ট সময়টা 90 দিনের বেশিও হইতে পারে। এরপর আছে ইউপাস এলসি। এটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে এক্সপোর্টার এবং ইম্পোর্টার উভয়ের প্রয়োজন মেটানো যায়। তো এরপর আমি কথা বলবো ইম্পোর্টের বেসিক কিছু ডকুমেন্টেশন নিয়ে। এই ডকুমেন্টেশনের মাধ্যমেই ইম্পোর্ট আকারে এলসি সিস্টেমে একটা প্রোডাক্ট আমাদের দেশ থেকে বাইরের দেশে যাচ্ছে অথবা বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতেছে। তো এই ডকুমেন্টেশন হলো, প্রথমে আমাদের একটা প্রোফর্মা ইনভয়েস লাগবে, এরপর আমাদের একটা ইন্স্যুরেন্স কভার নোট থাকবে, এরপর আমাদের একটা এলসি লাগবে। আমাদের প্রোডাক্টটা এলসিতে সাধারণত প্রোডাক্টটা কীভাবে যাচ্ছে, কত অ্যামাউন্টে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সব কিছু ডিটেলস লেখা থাকে, কোন শিপমেন্টে যাচ্ছে, ইনকোটামস কী, এইচএন কোড কী, সব কিছু লেখা থাকে। এগুলো আমি পরে আরও আলোচনা করব। এরপর একটা কমার্শিয়াল ইনভয়েস লাগবে, এরপর প্যাকেজিং লিস্ট লাগবে। প্যাকেজিং লিস্টে সাধারণত প্রোডাক্টের কোয়ান্টিটি, কোয়ালিটি, কতগুলো যাচ্ছে, এই ব্যাপারটা লেখা থাকে। এরপর থাকবে ট্রান্সপোর্টেশন ডকুমেন্ট, প্রোডাক্টটার বিল অফ ল্যাডিং হবে নাকি এয়ারওয়ে বিল হবে না ট্রাকের মাধ্যমে যাবে, এই জিনিসটা লেখা থাকবে। এরপর লেখা থাকবে সার্টিফিকেট অফ অরিজিন, প্রোডাক্টটা কোন দেশের। এরপর আদার্স কিছু সার্টিফিকেট থাকবে, ওই প্রোডাক্টটা কীভাবে তৈরি হয়েছে, তাদের মান টান ঠিক আছে কি না, এই রিলেটেড অনেক সার্টিফিকেট থাকে। এরপর থাকবে ইন্স্যুরেন্স পলিসি, এই প্রোডাক্টটা যে বাইরের দেশ থেকে জাহাজে বা প্লেনে আসবে, কোনো একটা দুর্ঘটনা হলে এটার একটা ইন্স্যুরেন্স করতে হবে, যাতে পরবর্তীতে যদি কোনো ঝুঁকি না থাকে। এরপর থাকবে লাস্টলি বিল অফ এন্ট্রি ব্যাপারটা। এরপর আমি কথা বলবো এলসি সেগমেন্টের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, প্রোফর্মা ইনভয়েস। তো এই প্রোফর্মা ইনভয়েস বেসিক্যালি পিআই নামে পরিচিত, যেটা সেলস কন্ট্রাক্ট নামে পরিচিত, এবং এটা সাইন করা হয় বায়ার এবং সেলারের মাঝখানে, দুজনের সাইনে এটা তৈরি করা হয়। তো এই প্রোফর্মা ইনভয়েসে কিছু ডকুমেন্টেশন লাগে। এর মধ্যে এক্সপোর্টার ডিটেলস লাগে, যেখানে নেম, অ্যাড্রেস, ব্যাঙ্ক ডিটেলস লেখা থাকে। এরপর ইম্পোর্টার ডিটেলস থাকে, যেখানে ব্যাঙ্ক অ্যাড্রেস, নেম, অ্যাড্রেস এইসব লেখা থাকে। এরপর প্রপার ডিসক্রিপশন অফ গুডস অ্যান্ড কোয়ালিটি, কোয়ান্টিটি, ভ্যালু সব কিছু স্পেসিফিকভাবে লেখা থাকে। এরপর নাম্বার এবং ডেট লেখা থাকে, কবে এটার অর্ডার ইস্যু হচ্ছে এই ব্যাপারটা। এরপর পেমেন্ট টার্মস লেখা থাকে, এটা অ্যাট সাইট হবে নাকি রেফারাল হবে নাকি অ্যাডভান্স পেমেন্ট হবে নাকি কীভাবে পেমেন্ট প্রসিডিউরটা হবে, এই জিনিসগুলো লেখা থাকে। ডলারে পেমেন্ট হবে না কোন কারেন্সিতে পেমেন্ট হবে, এই জিনিসগুলো লেখা থাকে। এরপর এইচএন কোড থাকে, এই এইচএন কোডের মাধ্যমে প্রোডাক্টের সব কিছু, প্রোডাক্টের ডিউটি কত হবে, প্রোডাক্টের লোকেশন, হ্যাঁ সব কিছু স্পেসিফিকভাবে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন আমরা বলতে পারি। এইচএন কোডের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালি এইচএন কোড থাকে। এরপর থাকবে প্রপার ইনকোটার্মস, মানে আমরা যখন প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাব, আমরা কিভাবে নিয়ে যাব, এফওবি সিস্টেমে নিয়ে যাব না ডিডিপি সিস্টেমে নিয়ে যাব না এক্স সিস্টেমে নিয়ে যাব, কোন সিস্টেমে নিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে বা কস্ট কম পড়বে, এই জিনিসগুলো লেখা থাকে। এরপর মোড অফ শিপমেন্ট ব্যাপারটা লেখা থাকে, কোন মোডে আসতেছে, এফওবি সিস্টেমে আসতেছে, জাহাজে আসতেছে নাকি এয়ারে আসতেছে নাকি রেলে আসতেছে, এই ব্যাপারটা লেখা থাকে। এরপর লেখা থাকে কান্ট্রি অফ অরিজিন ব্যাপারটা, কোন দেশের প্রোডাক্ট। এরপর ডেলিভারি
টাইম ব্যাপারটা লেখা থাকে যে কতদিন পর এক্স্যাক্টলি প্রোডাক্টটা ডেলিভারি হবে। আমার 6 মাস পর লাগবে, আমাকে যদি 10 মাস পর দেয় বা 1 মাস 7 মাস পর দেয় তাহলে তো হবে না। একটা প্রোডাক্টের ভ্যালিডিটি থাকে, যদি ভ্যালিডিটির ওভার হওয়ার পর দেয় আমার তো লাভ নাই, আমি তো ইউজই করতে পারবো না। এরপর থাকবে শিপিং মার্ক। শিপিং মার্কটা ইম্পর্টেন্ট। একটা জাহাজে 1000 রকমের কন্টেনার থাকে, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা, আমাদের শিপিং মানে মার্কটা যদি আমরা না বুঝতে পারি, প্রোডাক্ট আইডেন্টিফিকেশনে প্রবলেম হতে পারে। তো এই জন্য একটা স্পেসিফিক শিপিং মার্ক দরকার হয়। এরপর আমি কথা বলবো স্টেপস অফ ইম্পোর্ট অপারেশন ব্যাপারটা নিয়ে। ইম্পোর্ট অপারেশনটা কীভাবে হয়ে থাকে, তো আমরা যদি প্রোফর্মা ইনভয়েসটা সাইন হয়ে যায় সেক্ষেত্রে একটা এলসি ওপেন করতে হবে। সেটা অ্যাডভান্স পেমেন্ট হইতে পারে অথবা টিটিউ ওপেন করা লাগতে পারে। এরপর শিপমেন্ট অফ গুডস ব্যাপারটা আসে, এরপর আসে শিপমেন্ট অফ ফলো আপ, এরপর আসে শিপমেন্ট অফ শিপিং ডকুমেন্ট ফলো আপ, এরপর রিটায়ার শিপিং ডকুমেন্ট ফ্রম ব্যাঙ্ক, এরপর আসে সেন্ট ডকুমেন্ট টু সিএনএফ এজেন্ট। সিএনএফ এজেন্টটা অনেক সময় এজেন্ট হিসেবে কাজ করে। আমরা লোকালি অনেক সময় এলসির মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট নিয়ে থাকি, তো এই সিএনএফ এজেন্টরা সব রকম কাজ করে। প্রোডাক্টটা পোর্ট থেকে মাল ছাড়ানো, কাস্টম ডিউটি পেমেন্ট করা, ট্রাকে তুলে দেওয়া, সব রকম রেসপন্সিবিলিটি তারা পালন করে। এরপর কাস্টমার ডিউটি পেমেন্ট, এরপর কালেক্ট ডেলিভারি অর্ডার ফ্রম শিপিং লাইন, এই ব্যাপারটা থাকে। এরপর রিলিজ দ্য গুডস ফ্রম পোর্ট ব্যাপারটা থাকে। এরপর ডু দ্য কস্টিং অফ দ্য গুডস ব্যাপারটা থাকে। এরপর সাবমিট বিল ইন অফ দ্য এলট্রি টু দ্য ব্যাঙ্ক, মানে বিলটা ব্যাঙ্কে সাবমিট করতে হবে, এই ব্যাপারটা থাকে। এরপর থাকে পেমেন্ট টু সাপ্লায়ার। নর্মালি সব কিছু অথেন্টিসিটি চেক করে সাপ্লায়ারকে পে করা হয়ে থাকে। এরপর আমি কথা বলবো এই ইম্পোর্ট অপারেশনের কিছু মানে ইম্পর্টেন্ট নোট ব্যাপারটা নিয়ে। এখানে বেশ কিছু পপুলার ইনকোটার্মস থাকে, যেমন এক্স ওয়ার্কস, এফওপি, সিআরএফ, সিপিটি, সিআইএফ। এই ইনকোটার্মগুলো সাধারণত কিভাবে ট্রান্সপোর্ট করা হবে, কিভাবে কোন সময়ে প্রোডাক্টটা জাহাজে তোলা হবে, জাহাজে নামানো হবে, কোন সময় পর কার দায়িত্ব থাকবে, এগুলো এক্স্যাক্টলি লেখা থাকে। এরপর বাংলাদেশের কাস্টম অ্যাক্ট অনুযায়ী এই ডকুমেন্টেশনগুলো 3 বছর প্রিজার্ভ করা হয়। এরপর আছে একটা এসআরও, যেটা স্ট্যাচুরারি রেগুলেটরি অর্ডার। এরপর আছে একটা সুইফট। সুইফট বলতে আমরা সাধারণত সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যাপারটা বোঝাই। তো এই সুইফট ব্যাপারটা বলতে আমরা টাকার লেনদেন বোঝাই না। আমরা যখন এলসি ব্যাপারটা করব তখন এক ব্যাংক থেকে আরেক দেশের আরেক ব্যাংককে জানানো যে তারা এলসি ওপেন করতেছে, মানে তাদের ডকুমেন্টেশনটা টেলিকমিউনিকেশন করতেছে। তো এই সুইফট কিছু কোড থাকে, এই কোডের মাধ্যমে কোন দেশের কোন ব্রাঞ্চ আছে, কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ আছে, স্পেসিফিকভাবে কোডের মাধ্যমে সব কিছু বোঝা যায়। এরপর আছে একটা আইজিএম, যেটা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট নামে পরিচিত। তো যখন এই শিফটটা বাইরের দেশ থেকে পোর্টে আসে তখন তারপর এই আইজিএম প্রসেসটা শুরু হয়। এরপর আছে সিবিএম, যেটা কিউবিক মিটার নামে পরিচিত। এটা একটা ফর্মুলা, এতে করে এটা সাধারণত ওই যে প্যাকেজিং সিস্টেমে এই ফর্মুলাটা ইউজ করে প্রোডাক্টের গুডসটা চেক করা হয়। যেমন লেন্থ গুণন ওয়াইড গুণন হাইট, এই জিনিসটা ক্যালকুলেশন করে এটা বের করা হয়। এরপর ব্যাপারটা আসে টাইপ অফ কন্টেনারগুলো কেমন হবে, এটা 20 জিপি হবে না 40 জিপি হবে না 80 এইচকিউ হবে, এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। জিপি বলতে জেনারেল পারপাস বোঝায়, এইচকিউ বলতে হাই কিউব বোঝায়, যেটা লম্বা 2 তলা 3 তলার মতো হতে পারে। ওটি বলতে ওপেন টপ, যেটার কোনো ছাদ থাকবে না। অনেক সময় অনেক বুলডোজার বা বড় বড় যান্ত্রিক মেশিন থাকে, এগুলো তো কোনো ছাদ থাকে না, ওপেনলি জাস্ট ভালোভাবে বেঁধে নিয়ে আসা হয়। এরপর আসে এফআর, যেটা ফ্ল্যাট র্যাক নামে পরিচিত। অনেক প্রোডাক্ট ফ্ল্যাট র্যাকে আনা হয়। এরপর আছে কন্টেনার ক্যান বি লোডেড ইন্টু 2 ওয়ে। একটা কন্টেনারকে 2টা ওয়েতে লোডেড করা হয়, একটা হলো এফসিএল আর একটা হলো এলসিএল। এলসিএল ব্যাপারটা হলো লেস দ্যান কন্টেনার, আর এফসিএল হলো ফুল কন্টেনার। ফুল কন্টেনার বলতে যেসব অর্গানাইজেশনের ফুল কন্টেনার লাগবে, প্রোডাক্টগুলোর জন্য ফুল কন্টেনার লাগবে, সেই ক্ষেত্রে এটা হিসাব করে কস্টিং করে এই কন্টেনারগুলো ইউজ করা হয়। আর এলসিএল যেটা লেস দ্যান কন্টেনার, এই কন্টেনারে বিভিন্ন অর্গানাইজেশনের ছোটো প্রোডাক্ট থাকতে পারে, তাদের হিসাব করে কতটুকু প্রোডাক্ট লাগতেছে সেই হিসাব বা সেই ম্যানেজমেন্ট করে এলসিএল কন্টেনারগুলো ইউজ করা হয়ে থাকে।
তো এই হলো বেসিক্যালি প্রক্রিউরমেন্টের লোকাল প্রক্রিউরমেন্ট এবং এলসির পার্ট। এইভাবেই সাধারণত, আমি তাও খুব ছোট আকারেই বললাম, এলসি ব্যাপারটা আসলে সমুদ্রের মতো, এটার কোনো শেষ নাই। একটা ডিপার্টমেন্টের এই এলসি সেগমেন্টটা অনেকগুলো সেক্টর কাজ করে। পারচেস ডিপার্টমেন্ট কাজ করে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট কাজ করে, এর মধ্যে আবার ভাগ আছে। তো একার পক্ষে এটা আসলে বোঝা বা আলোচনা করা বা কাজ করা প্র্যাকটিক্যাল লাইফে সম্ভব না। তো আমি জাস্ট প্রপারলি মানে একটা গাইডলাইন দিলাম বা আইডিয়া দিলাম, এইভাবে বেসিক্যালি একটা কর্পোরেট সেক্টরে একটা বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হলে অথবা আমাদের দেশ থেকে প্রোডাক্ট বাইরের দেশে পাঠাইতে হলে এই সব সেগমেন্টের মাধ্যমে ফলো আপ করে মেনটেন করে এলসি সিস্টেমের মাধ্যমে একটা প্রোডাক্টকে বাইরের দেশে পাঠানো হয় বা বাইরের দেশ থেকে আনা হয়। ধন্যবাদ।